যুদ্ধের বেলায় দেখেন, যেমন আমি যুদ্ধের আইন, যুদ্ধের নীতি এগুলো করার সময় যে এটাকে আপোষে মিটিয়ে দেওয়া যায় কিনা। মনে করেন যে দুই পক্ষ যুদ্ধ করতেছে, এখন ওর ভিতরে অনেক লোক আছে যারা আহত হয়েছে, তখনও মারা যায় নাই। এখন আপনি তখনই যদি তাকে হাসপাতালে নিয়ে যেতেন, তাহলে কিন্তু লোকটা বেঁচে যেত, তাহলে যুদ্ধের মৃত্যুর সংখ্যা আপনি কমাইতে পারতেন। কিন্তু এখন কে যাবে, যেহেতু দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাহলে আপনি এমন একটা থার্ড পার্টি বানান যার কোনো ইন্টারেস্ট নেই যুদ্ধের কোনো পক্ষের সাথে, এবং সে সুনির্দিষ্ট নিয়ম মেনে চলবে, যে আসলে পরে লাশ তো না, আহত লোকটাকে নিয়ে যাবে। সো এতে আপনি অনেক ক্ষতি কমাতে পারেন যুদ্ধে। তাহলে এই ধরনের একটা প্রতিষ্ঠান করার জন্য সবাইকে রাজি করাইতে হবে, এটা হচ্ছে কনভেনশন, ডাকেন আপনি। এই জন্য রেড ক্রসের জন্ম হয়েছে এইভাবে। এই যে এখন গাজাতে বিনিময়, বন্দি বিনিময় হচ্ছে, কে করছে মাঝখান থেকে মধ্যস্থতা একটা ইউএন তো করছে, কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে নেমে একজনের কাছ থেকে বন্দি ছুটাই নিয়ে আরেকজনের হাতে তুলে দেওয়ার কাজটা করতেছে রেড ক্রস। সো এই যে রেড ক্রস টাইপের অর্গানাইজেশন উঠে আসা এবং তাকে সুনির্দিষ্ট আইন বেঁধে দেওয়া, নিয়ম কানুন বেঁধে দেওয়া, এর জন্য কনভেনশন লাগছে একটা। সো এটা তো যুদ্ধবিরোধী পজিশন আসলে, কিন্তু আলটিমেটলি যুদ্ধবিরোধী না। আমার সমস্ত যুদ্ধ দুনিয়াতে থাকবে না, আমার না এটা না। তাহলে রুজভেল্টের প্রস্তাবটা ছিল যে আমরা এই ধরনের জাতিসংঘ টাইপের প্রতিষ্ঠান করে কি কি নিয়মে যুদ্ধ করবো, যুদ্ধ তো করবাই, কিন্তু কি কি নিয়ম মানতে হবে আমাদেরকে, এটা যদি বানাই তাহলে অনেক যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং ক্ষতি এগুলো আমরা কমায় আনতে পারবো। এই ছিল রুজভেল্টের প্রস্তাব। এই জন্যই সে বাধ্য করেছিল সবাইকে। তাহলে একটা হলো যে কলোনি উঠিয়ে দিতে হবে দুনিয়া থেকে, এটা হলো তার নিজের ইন্টারেস্ট। আবার শুধু ব্যবসায়িক স্বার্থ দেখেছে তা নয়, যুদ্ধ যেন না আসে, আর যুদ্ধ আসলে আবার সবারই অর্থ সম্পদ ক্ষতি, সঞ্চিত সম্পদের ক্ষতি, ওই জায়গা থেকে দেখছে তারা। এই জন্য এত কিছু আইন কানুন বানিয়েছে, কনভেনশন বানিয়েছে। তারপরে ধরেন যে একজন যদি সারেন্ডার করে তাহলে কি হবে, ধরেন যে এমন অবস্থা হয়েছে আমি তো বুঝছি যে আমি জিতবো না, কিন্তু আমি তো এখন সারেন্ডার করলে আমার মেরে ফেলবে, খুচায় রাগের ঠেলায় মারবে, মানে মানে যেটাকে আমরা বলি যে ক্ষুব্ধ হয়ে, যেটাকে বলে প্রতিহিংসা বসত আমার। তাহলে এগুলো তো বন্ধ করা যায়। 71-এর 16 ডিসেম্বরের কথা দেখেন, ওখানে যে আইনে ওরা সারেন্ডার করছে পাকিস্তানিরা, সেটা তো যুদ্ধের ইয়ে করে যে তোমার পারমিশনটা কি, কনভেনশন এই যে কেউ তখন সারেন্ডার করবে, সাদা পতাকা তুলবে, তখন অপরপক্ষ আপনি দায়ী, ওই সমস্ত যারা হেরে গেল হারু পার্টির সমস্ত সৈন্যকে আপনার আশ্রয় নিয়ে যান, নো প্রবলেম। কিন্তু তাদেরকে একদম পুরা জেলখানার মতন খাইয়া দাওয়া, নিরাপত্তা, চিকিৎসা সব দিতে হবে আপনাকে। এরপরে আপনি বিচার আচার কোন আইনে কি করবেন না করলে যা পরে দেখা যাবে, কিন্তু আপনি তাকে বন্দী হিসেবে, যুদ্ধবন্দী, এটা হলো যুদ্ধবন্দির চুক্তি। তা যুদ্ধবন্দী হিসেবে তাকে নিয়ে যেতে পারবেন, কিন্তু নিতে গেলে আপনাকে এই এনশিওর করতে হবে। ঠিক যেমন জেলখানা থাকলে একটা আসামিকে আপনি মেরে ফেলতে পারেন না, বিচার হবে, বিচারে যা শাস্তি হবে শাস্তি ভোগ করবে। কিন্তু যেহেতু সে এখন আপনার ধরা পড়ছে, এখন আর তাকে আপনি পিটায় মেরে ফেলালেন, পাইছি না তোকে, আপনি তুই যুদ্ধক্ষেত্রে আমাকে এরম করছিল ওরম করছে, নো ডিফারেন্স, এটার দিকে কিছু করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই যে বাংলাটা হচ্ছে এই জায়গাটা। সো এটা তো কনভেনশনের ফলে হচ্ছে, তো এতে যুদ্ধের অনেক ক্ষয়ক্ষতি তো কমানো যাবে। আমার আলটিমেটলি একদম যতক্ষণ সব নিশ্চিন্ন হয়ে না যায় ততক্ষণ যুদ্ধ করতে হবে আমাকে, এই জায়গা থেকে তো মানুষ সরে আসবে। 71-এ তাই হয়েছে, পাকিস্তানে যখন নিশ্চিত হয়েছে নিজেরা যে তাদের পক্ষে যুদ্ধ জয়লাভ করা অসম্ভব, তখন তারা ওই অপশনটা নিচ্ছে, কনভেনশনটা নিচ্ছে। সো এগুলো সবই তো আসলে জাতিসংঘের, এগুলোই রুজভেল্টের প্রস্তাব আসলে। ওকে, খালি একটা বাক্য বলে আর শেষ করে দেবো, কিন্তু এতে সে ইয়েকে, স্টালিনকে রাজি করতে পারছিল কি করে জাতিসংঘের ব্যাপারে, যে আমাকে তেমন একটা যুদ্ধবিরোধী প্রতিষ্ঠান বানাইতে হবে। স্টালিন তখন প্রশ্নটা তুলে, ভাই তোমাদের খারাপ মতলব আছে, তোমরা করবা কি এখন ওখানে গিয়া সব দেশ মিলে তোমার পক্ষে, সংখ্যার ভিত্তিতে হবে, বেশি সংখ্যক দেশ তোমার পক্ষে, এখন তোমরা আমার বিরুদ্ধে একটা রেজলিউশন নিয়ে নিলে, তখন আমি কি করবো, এখন আমি হেরে যাবো, হেরে তো আমরা, এই জন্য তো আমি এটার বিরুদ্ধে। দেন রুজভেল্ট বললো, ভাই একটা কাজ করি, আসো, এটার সমাধান আছে। যারা যারা মিলিটারি পাওয়ারফুল এখনকার দুনিয়া, তখনকার দুনিয়া, এদেরকে আমরা একটা ভেটো পাওয়ার দেবো, এই যে বিশেষ ক্ষমতা আল্লাহ সদস্য দিব, খালি ও একা যদি বলে এই প্রস্তাব জাতিসংঘ থেকে পাস হবে না, ওইটাই হলো ভেটো, তাহলে আর ওটা নিয়ে আলোচনাই হবে না, আলোচনা হলে সিদ্ধান্তের প্রশ্ন নেই। এই জন্য তৎকালীন যারা যারা শক্তিশালী মনে করা হয়েছিল তাদেরকে ভেটো পাওয়ার দিয়ে জাতিসংঘ গঠন হয়েছে, এবং জাতিসংঘকে এই ভেটো পাওয়ার দিয়েই স্ট্যালিনকে অনবোর্ড করা হয়েছে, রাজি করানো হয়েছিল, সেজন্য জাতিসংঘ করতে রাজি হয়। বুঝে গেল? আমরা অনেকে গণতন্ত্রী হয়ে প্রশ্ন করি, এটা তো
সবাই সমান অধিকার না, আমরা তো সমান অধিকারের লোক হয়ে গেছি, খুব বুঝি। তো কি জন্য এটা হয়েছে সেটা হিস্ট্রি তো জানি না। তো আমরা এখন সমান অধিকারের লোক বলে দাবি করি, আইন বেটে হওয়ার পর কেন থাকবে, সবাইকে সমান করা উচিত, সবকিছু সিদ্ধান্ত। এই জন্য বলা হয় ইউএনের দুটো বোর্ড আছে, একটা হলো জেনারেল অ্যাসেম্বলি, এই যে সেপ্টেম্বরে যেটা মিটিং হয়, মানে সব রাষ্ট্র যেখানে সমান, একজন এক রাষ্ট্রের এক ভোট, সংখ্যাগরিষ্ঠের ভোট যেদিকে তারা জিতছে, এই যে আইনগুলা নিয়মগুলা এগুলো হলো জেনারেল অ্যাসেম্বলিতে কাটবে। কিন্তু সিকিউরিটি কাউন্সিল বলে যে আলাদা একটা জিনিস বানানো হয়েছে, ওই সিকিউরিটি কাউন্সিলের 5 মেম্বার হলো ভেটো হওয়ারা। এদের একজন যদি বলে যে এই নিয়ে আলোচনা করা যাবে না, আলোচনাই বন্ধ, তো সিদ্ধান্ত তো পরের কথা, আলোচনাই বন্ধ করে দিল। সো ভেটো পরে এই হলো সুবিধা। তো এইটা দিয়ে সোভিয়েত ইউনিয়নকে অনবোর্ড করা হয়েছিল জাতিসংঘের পক্ষে থাকার জন্য। এনিওয়ে, আমি ব্যাকগ্রাউন্ডে দেখে চলে গেলে আবার মূল জায়গায় চলে যাই। তাহলে এবার ওই একই আগস্টে 41 সালের আগস্টে এইবার ইয়েকে এক্সটেনশন করার জন্য কাকে, চার্চিলের সঙ্গে চুক্তি, চার্চিলকে বেঁধে ফেলছে রুজভেল্ট, চার্চিলকে বেঁধে ফেলছে, মানে ফ্রান্স ও রাডিয়ার এটার পক্ষে, মানে মেজর দুইটা কলোনিয়াল পাওয়ার রাজি যে যুদ্ধে জিতে গেলে, হিটলার হেরে গেলে পরে তারা এরপরে আর কলোনি দখল করার সব ছেড়ে চলে যেতে এবং কাউকে কিছু বলতে হবে, নিজে দায়িত্ব করে যাবে। সো ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। ওই 41 সালের আগস্টে, এক্সাক্ট তারিখটা আমাকে দেখে বলতে হবে, সম্ভবত 13 বা 15 আগস্ট হবে, আসলে আশেপাশে 13 বা 14 আগস্ট সম্ভবত, যতটুকু আমার মনে করি, আমি দেখে আসি নাই, তো এটা দেখতে হবে আর কি, দেখলে আপনি ডেটটা পাবেন। ওকে, সেম কাগজের দলিলটা, অর্থাৎ ওই একই আটলান্টিক ট্রিটি, এইবার এইটাকে নতুন নাম দিয়ে অনেকটা সেম প্রোডাক্ট, প্যাকেজিং আলাদা, ফলে এটা নতুন প্রোডাক্ট হিসেবে বিক্রি করলে যেমন অনেকটা। সো রুজভেল্ট আর চার্চিল মিললে ওই সেম প্রোডাক্ট, অর্থাৎ সেম আটলান্টিক চুক্তিটাকে এবার মোড়ক ভিন্ন দিয়া এটার নাম দিচ্ছে, এটা হলো জাতিসংঘের জন্ম ঘোষণা। এখন আসো, তোমরা যারা যারা জাতিসংঘের জন্ম ঘোষণা সাইন করবা তারাই হলো অ্যালায়েড ফোর্সের মেম্বার। এই যে আমরা যে হিটলার বিরোধী জোট বানাইতেছি, এই জোটের কারাগারে থাকবা, কারণ আমাদের লক্ষ্য হলো আলটিমেটলি যুদ্ধে জিতার পরে এমন একটা দুনিয়া যে দুনিয়ায় কলোনি থাকবে না। প্লাস এইবার কলোনি থাকবে না কথাটা মানে কি হবে, এইবার আমরা একটা জাতিসংঘ করব, অনেক কিছু যুদ্ধ কমানোর ব্যবস্থা যেখানে থাকবে, ওই ভেটো ওয়ার সব কিছুই হবে ওখানে, ঠিক আছে। এইবার জাতিসংঘের জন্ম ঘোষণা সাইন করা মানে হলো এই যে কলোনি থেকে কলোনি উচ্ছেদ হয়ে যাবে, এটা রাজি আছে কে? কথা বোঝা গেছে নিশ্চয়ই, যে যেটা চার্চিলকে রাজি করেছিল সেম জিনিসটা এইবার যারাই অ্যালাইড ফোর্সের পক্ষে যোগ দিবে তারা সবাই মানবে যে কেউ কাউকে কলোনি করতে পারবে না দুনিয়াতে। সো এইটাকে বানায় ফেলা হয় জাতিসংঘের জন্ম ঘোষণা দলিল, এবং এটা সাইন হয় 42 সালে, অর্থাৎ ওর ঠিক 5-6 মাসের মধ্যে, আগস্টের মাঝামাঝি এটা, সেখান থেকে চলে যাচ্ছে 42-এর 1 জানুয়ারি। 42-এর 1 জানুয়ারিতে এই কাগজে সই করতে হচ্ছে সবাইকে। কোন দলিল এটা? দলিলের হেডলাইনটা আলাদা। আগেকার হেডলাইন ছিল যেটা আটলান্টিক চার্টার, সেটাকে এখন নাম দেওয়া হয়েছে জাতিসংঘের জন্ম ঘোষণা। এইবার জাতিসংঘের জন্ম ঘোষণা সাইন করতেছে স্টালিন অ্যাজ এ প্রেসিডেন্ট অফ সোভিয়েত ইউনিয়ন। ক্লিয়ার? ওকে, কিন্তু সে জানে না কোথায় সাইন করলে, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে যে এরপরে দুনিয়া থেকে কলোনি উঠে যাবে, তো সোভিয়েত চুক্তিবদ্ধ কলোনি মাস্টাররাই ওখানে সাইন করছে, তাহলে কলোনি উঠে যাওয়ার তাৎপর্য তো সাইন করার মধ্যে, তাহলে স্ট্যালিন ওখানে সই করতেছে কি বুঝা? সে এই পার্টটাকে আড়াল মানে গুরুত্ব দেয় নাই, যে এটার মধ্যে যে কলোনি উচ্ছেদ হয়ে চলে যাবে, এটা সে চিন্তাই করে নাই। তো সে ভাবতেছে এটা দিয়ে তার লাভটা কি হবে? তার লাভটা হলো যে হিটলারকে ঠেকানো যাবে, হিটলারকে পরাজিত করার জোট এটা, এবং যুদ্ধের সবচেয়ে বড় খরচগুলো আমেরিকা একা বইবে। ইভেন ওটারও আইন আছে, আইনটা যদি দেখেন আপনি, আমেরিকান আইনটা আমেরিকান সিনেটে এবং কংগ্রেসে এভাবে পাশ হয়েছে, প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হলো। কি পাওয়ার? উনি যদি মনে করেন আমাদের এই অ্যালাইড ফোর্সকে জিতানোর জন্য অমুক দেশের অমুক যুদ্ধ জাহাজটা ভেঙে গেছে, ওকে রিপ্লেস করে আরেকটা যুদ্ধ জাহাজ দিতে হবে, ওকে প্রেসিডেন্টকে ক্ষমতা আছে। প্রেসিডেন্ট যদি মনে করে ইট ইজ ডিমড, মানে ক্রিটিক্যাল শব্দটা হলো ইংরেজি শব্দ হলো ডিম, DEEM, ডিম মানে মনে করা, এবং এমন লিগেল মনে করা যেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। ডিম ইংরেজির শব্দটার অর্থ হলো এরকম। ওখানে লেখা আছে প্রেসিডেন্ট ডিম
প্রেসিডেন্ট যদি মনে করে আমেরিকার নিরাপত্তার স্বার্থে এই জিনিসটা করতে হবে আমাকে, তাহলে প্রেসিডেন্ট করতে পারবে। অমুক দেশের সৈন্যদের পোশাক নষ্ট হয়ে গেছে, প্রেসিডেন্ট যদি মনে করে এই পোশাকে বানায় একটা পাঠায় দেওয়া, এত পরিমাণ ওদেরকে ভর্তুকি দেওয়া, এটা আমার যুদ্ধে জেতার জন্য জরুরি, প্রেসিডেন্ট এটা করতে পারবে। হিউজ ক্ষমতা দেখাবে। হ্যাঁ, হিউজ ক্ষমতা। এইটা দিয়ে তো সে 270 বিলিয়নকে লিগ্যাল ফ্রেমটা কি আসলে, এটাকে বলা হয়, এটা হলো এমন একটা হিসাবের খাতা, যে হিসাবের খাতায় বিনিময় যাকে আমি দিচ্ছি, এই যে যুদ্ধ বদলে যুদ্ধ রিপ্লেস করে দিব আমি, চারটেখানি কথা। তো এর বিনিময়ে ও আমাকে কি দিবে, মানে ওর বিনিময়ে ওই দেশগুলো কি দিবে তা কিছু লেখা নেই। জমা খরচের জমার বেলায় কিছু না, খালি খরচ কি হবে তারই খাত আছে। এবং প্রেসিডেন্টকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে, খালি প্রেসিডেন্ট ডিম করলেই হবে, মনে করলেই হবে যে এই দেশটাকে, এবং নট নেসেসারি মিলিটারি জিনিস হতে হবে, খাদ্য যদি মনে করা যে খাদ্য দিতে হবে, এত লাখ টন গম দিতে হবে, প্রেসিডেন্ট অ্যালাউ করে দিলে হয়ে যাবে। আমেরিকার আইন, এই আইনটা বানানো হয়েছিল 42 সালে, প্রেসিডেন্টকে এই পাওয়ারটা দেওয়া হয়েছিল, এইভাবে টাকাগুলো খরচ। সো হিটলার এগুলো দেখেই তো খুশি হয়ে গেছে, কিন্তু ওখানে যে আসল জিনিসটা, যে দুনিয়া থেকে কলোনি উচ্ছেদ হয়ে যাবে এবং প্রত্যেকে বাধ্য, এবং তাই কি হয় নাই, ব্রিটিশরা চলে গেছিল কেন? আমাদেরকে কংগ্রেসেরা আমাদের দুর্বল বুঝায়, আমাদেরকে বলছে যে আমাদেরকে কমিট করেছিল 42-এর ভারত ছাড়ানো আন্দোলনের সময়, আমাদেরকে বলেছিল তোমরা এই আন্দোলন ঠেকা রাখো, বন্ধ করো, আমরা যুদ্ধটা মিটাই নিই, যুদ্ধ মিটাইলে কিন্তু আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো। ও যে 42 সালে ওখানে চুক্তি সই করে আসছে, এই খবর তো আমরা কেউ জানি না। আর সেকালের আমলটা বুঝতে পারবো আমাদেরকে, যেখানে আমেরিকা কি ছাপা হয়, আমেরিকান লোকেরা কি চিন্তা করে, তা ব্রিটিশরা জানে না। ব্রিটিশরা না জানলে আমরা ব্রিটিশ কলোনি ইন্ডিয়ার উপর আমরা কেমন জানবো? এবং আরো একটা পড়ার সমস্যা ছিল, এই যে চুক্তিটা হচ্ছে, চুক্তিতে কি লেখা আছে ওটিকে আমরা জানবো না। বড় যে ব্রিটিশরা, এলিট ব্রিটিশরা জানতে পারে, আমেরিকাতে 1 মাস পরে হলো তো পত্রিকাটা আসে ইংল্যান্ডে, তো ওরা জানতে পারবে। এখন যেখানে ওদের প্রধানমন্ত্রী দাসকত নাকে খত দেওয়া একটা চুক্তিতে সাইন করছে, যে যুদ্ধে জিতলে কলোনি ছেড়ে চলে যেতে হবে, 4টিখানি চুক্তি। এই নিউজ তো আর ওই পত্রিকায় ছাপাবে না, ছাপবেও না, আবার এই ওরা মুখে মুখে তাদের সার্কেলের বাইরে বলবেও না, আর আমাদের এখন তো কথাই নেই। তো এই জন্য আমরা জানি না জিনিসটা। এটা তো এখনকার দিনে ইন্টারনেট, যেমন আমি কি করে জানলাম, আমার এই সম্পূর্ণ জানাজানি এটা হয়েছে 2003 সালের পরে, যখন ইন্টারনেট খুলে গেছে আমার জন্য বললাম এই কারণে, তখনও বাংলাদেশের মানুষ এত ইন্টারনেট চাপ পায় নাই, ব্যবহার করতে পারে নাই। আমি যতদূর পাইছি, কারণ আমি তখন ইথিওপিয়ায় থাকি, ইথিওপিয়া ইউএনের রিজনাল হেডকোয়ার্টার যেটা, আমি সেই রিজনাল হেডকোয়ার্টারে অ্যাক্সেস ছিল আমার। এনিওয়ে, সো আমি সারাদিন ইন্টারনেট কাটতে পারতাম, বাংলাদেশের নিউজ থেকে শুরু করে যতটুকু ইন্টারনেট তখন পাওয়া যায় আর কি। সো আমি তখন থেকে এগুলো অ্যাক্সেস পাইছি আসলে বলতে গেলে, এবং সেখান থেকে আমার কৌতূহল থেকে এবার নিজের যেচে গিয়ে মেলা কমিউনিস্টের তত্ত্ব শুনেছি আমি, তো অ্যাকচুয়াল গিয়ে ঘটনাটা কি সেটা নিজের চোখে দেখার, সেই চুক্তিতে ঢুকতে পারা, এটা 2003 সাল থেকে আমার শুরু হয়েছে এটা। এই জন্য আমি পারি, আমাকে কেউ শেখায়নি এটা, আমি নিজে খুঁজে, জাস্ট ইন্টারনেট এসে বলে আমি আজকে এই ইন্ডাস্ট্রি হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে পারতেছি। ইন্টারনেট যদি না আসতো, দ্যাট ইজ দ্য অনলি সোর্স, ইন্টারনেটের কারণে আমি এটা বলতে পারি। ওকে, তাহলে সার কথা হলো, যেখানে চুক্তিতেই হচ্ছে কলোনি উচ্ছেদ করার, এবং এটার উপর কোনো এমফাসিস নাই, এর তাৎপর্য স্ট্যালিন বুঝে নাই যে তার প্রমাণ হলো কি, এবার প্রমাণ হলো সে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে 45 সালে, এখন বলতে এটা নয়া উপনিবেশবাদ, নিও কলোনিজম। ভাই, কলোনি তো উঠে গেছে, আপনি নিও কলোনিজম বলতেছেন, কথার মানে কি? এটা দিয়ে প্রমাণ হয় যে কলোনিয়ালিজম উঠে যাওয়ার জন্য যে তারা চুক্তিবদ্ধ ছিল, এটা তুমি খেয়াল করেন নাই এবং জোর দেন নেই ওই ইনফরমেশনটাকে। ওকে, এবার দ্রুত চলে আসি একটা জায়গায়। আজকাল দেখবেন কিছু নতুন নতুন ইয়াং কমিউনিস্টদেরকে দেখবেন ইউজ করতেছে একটা শব্দ, উপনিবেশিয়ায়ন, উপনিবেশকরণ। এই শব্দটা যেখানে দেখবেন বুঝবেন দে আর দ্য কমিউনিস্ট, এবং পাক্কা স্টালিনিস্ট এবং পাক্কা অ্যান্টি হিস্টোরিয়ান, যারা হিস্ট্রি পড়ে নাই, তো সেকেন্ড অর্ডারের হিস্ট্রি যে জানে না। ফলে এর পরের 80 বছরের দুনিয়াটা কি হয়েছে সে কেমনে বলবে? প্লাস
থার্ড হলো যে এগুলো বুঝার দরকার নাই, এগুলো তো সব পাপই দুনিয়া, পুঁজিবাদের পাপ। তারা তো হলো সবচেয়ে সচ্চা খাঁটি লোক যারা সমাজতন্ত্র। আচ্ছা ভাই, আপনাদের সমাজতন্ত্রের সংবিধানটাই তো ভেঙে গেল, ওটা কেন গেল সেটা খোঁজ করে দেখবেন না? আপনারা না একেবারে নিষ্পাপ লোক। ওটা তো সাম্রাজ্যবাদীদের চক্রান্তে ভেঙে গেছে। ভেঙে তো গেছে। হ্যাঁ, তো তাহলে এখন কি ভিত্তিতে আপনি আপনার অর্থনীতি করবেন এটা বলেন? আপনি ওটা খোঁজ করবেন না। ক্যাপিটালিজম কোথায় কিভাবে আসলো? আপনাদের তত্ত্ব অনুযায়ী ক্যাপিটালিজম শেষ হয়ে যাওয়ার কথা, যায় নাই তো। তাহলে কেন টিকে গেল ওটাও তো আপনার জানতে হবে নাকি? হ্যাঁ, তো আপনি তো সেটাও জানলেন না। তাহলে এখনো পর্যন্ত কিছু হলে ওয়ার্ল্ড ব্যাংক IMF নিপাত যাক, এই পুঁজিবাদ দুনিয়া নিপাত যাক, সাম্রাজ্যবাদী দুনিয়া নিপাত যাক। আজ এইসব বানাই না মুখস্থ স্লোগান দিয়ে চলবে দুনিয়াটা? আপনার যে ইমাজিনেশন তাতে তো দুনিয়াতে কলোনি এখন আছে। আসলে কি আছে? ইভেন হাসিনার মতন না এত বড় পাপেট, ইন্ডিয়ান পাপেট, তারও তো বহু সিদ্ধান্ত ইন্ডিয়ার বাইরেও তো অনেক সিদ্ধান্ত নিচ্ছে। যেমন ইন্ডিয়া কখনোই চায় না সে চায়নার সাথে সম্পর্ক রাখুক, চায়না থেকে লোন নেক। কিন্তু এরপরও হাসিনা তো ওটুক মেরিট ছিল, মূরত্ব ছিল, সে চাইলে এটা করছে। তো আসলে এটা কেন করছে? এটা তার প্রমাণ করে এটা অন্তত অ্যাটলিস্ট কলোনি না ব্রিটিশদের না ইন্ডিয়ান এখানে। সো ইন্ডিয়ানদের এত হেজিমনির পরেও কিছু কিছু জায়গায় তো হাসিনার কিছু বলার, কিছু সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ আছে। এই সুযোগটা মানে কি? কলোনি? তাহলে এই স্বাধীনতা একটা কিছু তো অর্থ আছে। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ, অনেক কিছু পারেন না আপনি, অনেক কিছু। গ্লোবাল যে নতুন মাস্টারটা আসছে আমেরিকান নেতৃত্বের যে দুনিয়াটা, ইকোনমিক নেতৃত্ব, তাও তো এটা ভেঙে বলতে হচ্ছে আপনাকে। এটা কখনোই বলা হচ্ছে না আমি তোমাকে এটা করতে পারো, মুখে স্বীকার করতে পারছে না। বাস্তব পরিস্থিতিতে আপনাকে চাপে ফেলে রেখে আপনাকে করতে হচ্ছে বহু সিদ্ধান্ত। ওকে, কিন্তু অ্যাটলিস্ট আপনি যে আর কলোনি না, আপনার সাথে রিলেশনটা যে কলোনিয়াল না, এটা তো এটা স্বীকার করেন না কেন আপনি? এবং আপনি যে স্বাধীনভাবে, ওই যে আমেরিকানদের এই জন্য বলা হয় রুজভেল্টের পিছনে যারা ছিল, যারা জ্ঞান বুদ্ধি দিয়ে রুজভেল্টকে রুজভেল্ট বানাচ্ছে, সেই লোকগুলো ছিল ওয়াল স্ট্রিট। আমি এতক্ষণ যাদের কথা বললাম যে বিনিয়োগ সারপ্লাসটা বিনিয়োগ করতে চাচ্ছে, এই কোম্পানিগুলাই নাম হলো ওয়াল স্ট্রিট কোম্পানি। সো ওয়াল স্ট্রিট থেকে আপনি যাচ্ছেন টাকা ধার করতে, আপনি স্বাধীন নাও যেতে পারেন। আপনি আপনার ইকোনমি পোষাইলে আপনি যাবেন না। শেখ মুজিব তো শেখ মুজিবের মন্ত্রী তাজউদ্দিন তো ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে চায় নাই, তো ওয়ার্ল্ড ব্যাংকে জোর করেছে না, জোর করার সুযোগও নেই। তাহলে ওইটুকু অর্থে 3.5 বছর তো শেখ মুজিব স্বাধীন ছিল, স্বাধীনতা একভাবে চর্চা করছে, এটা হলো না খেয়ে থাকার স্বাধীনতা। আপনি কারোর কাছে ভিক্ষা করবেন না, ঠিক আছে, ভিক্ষা করেন না। বর্তমান বাজার ব্যবস্থা বা বিশ্ব ব্যবস্থাকে এভাবে নয়া উপনিবেশিক শব্দ ব্যবহার করতে হচ্ছে না, আসলে জিনিসটাই তো এটা তাহলে যুক্তিযুক্ত হচ্ছে না। যুক্তি না তো, কোনো যুক্তি নেই। এর মানে তো হলো যে আপনি যেখানে সাইন করলেন কেন? তাহলে আপনি কোথায় সাইন করছেন এটা তো বুঝেন না, আপনি না বুঝে সাইন করছেন। তাহলে দুটো পয়েন্ট দেখলাম, একটা হলো জাতিসংঘের জন্ম ঘোষণা কেন হয়েছে, জাতিসংঘের কি ধরনের প্রতিষ্ঠা, এটা আমি খেয়ালই করেন নাই, স্টাডি করেন না এটা নিয়ে। এই জন্য কোনো কমিউনিস্টের কোনো ধারণা নেই জাতিসংঘকে মনে করতেছেন এটা হলো সংখ্যাগরিষ্ঠদের ভোটে বোধহয় সিদ্ধান্ত হয়। বেটোওয়ালা কেন থাকতেছে এটা আমার আপত্তি লাগতেছে আপনার। সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান, তাই এই যে সাম্রাজ্যবাদী কথারও তো কোনো অর্থ নেই। হোয়াট ইজ সাম্রাজ্যবাদী? এটা আমরা আরেকদিন শুনবো আপনার কাছ থেকে। ঠিক আছে, কিন্তু এই যে প্রবলেমগুলা, বিকজ আপনার 45 এর পরে যে নতুন দুনিয়াটা শুরু হচ্ছে, এই দুনিয়াটার স্পেসিফিসিটি কি, বিশেষত্ব কি আসলে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনার ধারণাটাই বলেন আপনি, আপনারা যেটা বলতেছেন এটা সাম্রাজ্যবাদী অমুক নমুক, সেটাকে জাস্টিফাই করেন, আপনি ব্যাখ্যা করতে পারেন কিনা দেখেন। আর ব্যাখ্যা করতে পারেন না তো আসলে। যেমন এই যে কলোনি, এটা যে কলোনি চলে গেছে, কলোনি চলে যাওয়ার তাৎপর্য কি আপনি জানেন না? আপনি একটা অ্যাবসলিউট জায়গায় বসে আছেন যে হয় আমাকে ভরপেট খেতে দিতে হবে, তাহলে আমি খাবো, নাহলে খাবো না। বাইরে এরকম হলে তো মানুষ সব দুনিয়া থেকে শেষ হয়ে যেত। এই যে দেখেন, যে লোকটা আজকে ঢাকা শহরে এসে একটা টেম্পুর হেল্পারই পাইছে, যে ছেলেটা, এই ছেলেটা যদি এই কষ্টটা না করতো, ও কি নিজের জীবদ্দশায় যে কষ্টটা করছে সুফল ভোগ করতে পারবে? আনসার্টেন, এবং খুবই সম্ভাবনা আছে নিজের জীবদ্দশায় পারবে না। তাহলে কেন করছে কষ্টটা? করছে তার নেক্সট জেনারেশনের জন্য।
হুম ওর ফ্যামিলিটা ও শেষ হয়ে যাবে, ওর যে বাচ্চাটা হবে ওর জেনারেশনটা এর চেয়ে বেটার হবে। হুম সো এই জন্য ওর বেঁচে থাকার দরকার আছে, যাতে ওর বাচ্চাটা, ও যদি বেঁচেই না থাকতে পারে তাহলে ওর বাচ্চা বলে কেউ নাই। হুম তাহলে একটা হোল জেনারেশনকে বলে দিতে হয়েছে পরের জেনারেশনের জন্য। হুম। গরিব মানুষের বেলায় এইভাবে ঘটে জিনিসটা। আর আপনারা বলতেছেন পুরা ভরপেট না দিলে আমি খাবো না, আমি ঢাকায় আসবো, আমাকে একটা ভালো চাকরি দিতে হবে, নাহলে আমি ঢাকায় যাবো না। এটা কোনো কথা হলো? বাস্তবতা এইভাবে চলে না তো আসলে। মানুষ তো আধ পেটে হলেও চাকরিটাই করে। এটা লেনিনের তত্ত্ব যে কেন আধ পেটে হয়েও স্যালারি দিলেও সে কাজ করবে, কেন কেন এই ভরসায় যে আমি তো গেছি, আমার নেক্সট জেনারেশন বাচ্চাটা যেন তার যেন এই কষ্টটা আর না হয়। হুম সে এই হলো বাস্তবতা। কিন্তু আপনি যে জায়গায় দাঁড়ায় বলতেছেন তাহলে আমার ভরপেট খাওয়া হলেই একমাত্র আমি বাঁচবো, নাহলে বাঁচবো না, তো হলো না আসলে। রাগের কথা, ইমাজিনারি কথাবার্তা বললেন আপনি আসলে। সো বাস্তব না তো এটা আসলে। বাস্তব মানুষ এভাবে কাজ করে না। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে যখন ছাত্রদের রাস্তায় আন্দোলন চলছে, ওই যে গাড়ির ডিসিপ্লিন নাই, এই জন্য কি হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে দুজনেই কলেজে পড়ে, তারা ওই ওভারব্রিজ বাইপাস ক্রস করে এসে রাস্তাটা ডিজাইনে ভুল ছিল আসলে, ফলে একদিকে ঘুরে গাড়ি আসতেছে ইউসেফে ক্যান্টনমেন্টের সামনে, হুম। মানে যেটা খিলক্ষেত বা সরি খিলক্ষেত বলছি, যেটা কুর্মিটোলা হসপিটাল, কুর্মিটোলা। এখন হসপিটালের উল্টা দিকে। হুম সো রাস্তা ক্রস করতে গেছে আর বাসটা এসে তাদেরকে চাপা দিয়ে চলে গেছে। ওই যে মেয়েটা মারা গেছিল, খেয়াল করে দেখেন মেয়েটার বাবা কি করে, বাস ড্রাইভার ছিল। বাস ড্রাইভার। কোন বাস ড্রাইভার? ছয়েরে, ছয়েরে মানে হলো ঢাকা শহরে সবচেয়ে পুরাতন route। পুরাতন এই ছয়ের ট্রেড ইউনিয়ন লিডার হলো মঞ্জুরুল হাসান, সিপিবির মঞ্জুরুল হাসান। আহ, তাহলে বুঝেন ছয়েরে তো এখনো হচ্ছে, এটা ঢাকার 6 নম্বর রোডের রুটের বাস এটা। হুম ওর বাবা কিন্তু ড্রাইভার। খেয়াল করে দেখেন, ড্রাইভার বাপের মেয়েরা তার মানে কলেজে যায় আজকাল। হুম এবার বুঝছেন হুম বাবাটা তাহলে কি কষ্ট করছে, ও ঢাকা শহরে আসছিল নিশ্চয়ই হেল্পার হয়েছিল, একটা টেম্পুর হেল্পার। কি ভরসায় সে বেঁচে ছিল যে তার বাচ্চাটা অন্তত কলেজ যাবে। কিন্তু আপনি যে জায়গায় বলতেছেন ওর বাবা যদি তখন হাল ছেড়ে দিত যে আমার এগুলো কিচ্ছু হবে না, আমি ভরপেট আমাকে খাওয়া না দিলে কিন্তু আমি হেল্পারই করবো না, তাহলে কি হইতো? তাহলে আর একটা হতো। সো গরিব মানুষের হিসাব, গরিব মানুষের স্টাইল আলাদা, যাকে সাফারিং এ রাখছেন তার স্টাইলটা এরকম দেখেন। সে তো আসলে কি করেছে, যে হাসিনা তাকে 20 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে, বাবা খুশি হয়েছে এটা, ওর কাছে 20 লাখ টাকা অনেকটা আসলে। আমি এটা দিয়ে যে জিনিসটা রিভেল হলো, সোশ্যাল চেঞ্জটা কিরকম, কোন দিকে যাচ্ছে এটা খেয়াল করেন আপনি। আপনি হলো অ্যাবসলিউট, আপনাকে পরিপূর্ণভাবে সারপ্লাস ভ্যালু ফেরত দিতে হবে, নাহলে আপনি নাই, নাহলে ওটার গায়ে আপনি তকমা লাগাই দিবেন, ওটা হলো পাপি, ওটা হলো পচা। আইডিয়াল ধারণা এগুলি, এমনিতেই এতে এথিক্যাল ধারণা এটা, তার উপরে আইডিয়ালটা রিয়েল না ধারণা। বাস্তব মানুষ এরকম না, আপনার ধারণা অনুযায়ী বাস্তব মানুষ চলে না। এই জন্য বলছি বাস্তব মানুষ একটা জেনারেশন ত্যাগ করে দেয়। এটা কিসের ভরসায় করে? সে জানে যে সে যে কষ্টটা করতেছে এর সুফল বয়স কালেও পারবে না, যখন মোটামুটি বয়স হবে তখনও সেই সুফল পাবে না, তারপরও সে করে। কেন করে? নেক্সট জেনারেশনটা অন্তত তার মতন হবে না, তার মতো হেল্পারই করে কাটাবে না, টেম্পুর হেল্পার আবার সবচেয়ে খারাপ কাজ, মানে এর চেয়ে কষ্টকর জীবন আর নাই, কিন্তু এটা করতে রাজি হয়ে যায় সে। আর একটাই লক্ষ্য, তারপরে জেনারেশনটা বদলাবে। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তব মানুষ। আপনি সেদিকে না থাকে আপনি ভাবতেছেন যে সব সারপ্লাস ভ্যালু ফেরত দিতে হবে, আপনি কি একটা ইমাজিনারি জিনিস বানাইছেন। আপনি তো সেই সমাজতন্ত্রের ছবি তুলে টিকাতে পারলেন না। আর আপনাদের সামনে সবচেয়ে বড় থাপ্পড়টা দিচ্ছে মাসুদ, উনি 10 বছরের মধ্যে বুঝে গেছেন যে এই অর্থনীতি ঠিক না। 49 সালের বিপ্লব করছে সে, স্টালিনের বিপ্লব, স্টালিনের অর্থনীতি সে করছে, স্টালিনের সমাজতন্ত্র সে করছে। 10 বছরের মধ্যে বুঝে গেছে যে এই অর্থনীতি টিকবে না, কারণ কৃষি প্রোডাকশন বাড়ে, সবচেয়ে বড় কনসার্ন ছিল তার এটা। ফলে যে সমবায় ভুয়া কথাবার্তা, এগুলো কাজ হবে না, এগুলো কাজ করতেছে না। ফলে উনি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা ক্যাপিটালিজম এলাইনে চলে গেছে,
আপনার পছন্দ হবে না হয়তো যে ক্যাপিটালিজম বললো, কারণ আপনি অ্যাবসলিউটলি ক্যাপিটালিজম দেখতে পারেন না। আপনি কি শিওর ক্যাপিটালিজম কেমনে খাতাবেন? আপনি পেয়ে গেছেন তত্ত্ব, কার্ল মার্কস বলে গেছে, কিন্তু প্র্যাকটিক্যাল রূপটা কি হবে তা কি বলছে? কার্ল মার্কস কি বলছিল যে আপনি সব মালিকানা বদল করে দেন সব ঠিক হয়ে যাবে? না। তাহলে আপনি মালিকানা বদলকে সমাজতন্ত্র বলে চালাই দিয়েছেন। ইভেন এটা তো ইয়ের ধারণাও না, লেনিনের ধারণা এটাও না। লেনিনের ধারণাকে বোঝার জন্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া 1905 সাল এই বই পড়ে দেখেন। লেনিন বলতেছে ক্যাপিটালিজমের সবচেয়ে বিউটি হলো কম্পিটিশন, প্রডিউসারের মধ্যে কম্পিটিশন হয়, বুঝছে? তো এই অ্যাটিটিউডটা কি স্ট্যালিন অ্যাটিটিউড না? না। তো তাহলে আপনি কি একটা মূলা ঝোলা রাখছেন সামনে, এটা বাস্তবতা আছে কিনা? বাস্তবতা আছে কিনা দেখাই যাচ্ছে, ছবি ঠিকাইতে পারেন না আপনারা। হ্যাঁ, ষড়যন্ত্রের কথা বল, ষড়যন্ত্র হবেই তো, তা আপনি ষড়যন্ত্র ঠেকাতে পারবেন না। যদি না পারেন তাহলে আপনি অযোগ্য। আর মাওসেতুংকে কি ব্যাখ্যা দিবেন আপনি? তারপরে এই মাওসেতুং এর চিনিতে এখন গ্লোবাল লিডার হয়ে যাচ্ছে, এটা কি ব্যাখ্যা দিবেন আপনি? আপনার কোনো ব্যাখ্যা মিলে না তো আসলে। বাস্তবের দুনিয়াটা আরো রকম হয়ে গেছে, আপনার দুনিয়াটা আরো, আপনি এখনো ওটা যেটা কাজ করছে না এটা দেখেও আপনি দেখবেন না, নিপাত যাক সব বলতে থাকবেন, হবে না আসলে। সো আপনার উপনিবেশ বোধটাও আসলে এই ধরনেরই একটা গার্বেজ, আসলে বাস্তবতার সাথে কোনো মিল নাই। আপনি তো জানেনই না উপনিবেশ শব্দটা হিটলারকে পতন ঘটানো হয়েছিল কি করে, ওই চুক্তিতে কি ছিল। সো এই হলো, দয়া করে আপনাদের উপনিবেশ বোধ একটু কারেক্ট করেন, হিস্ট্রিটা বোঝার চেষ্টা করেন, আপনাদের মতন করে বুঝেন, নো প্রবলেম। কিন্তু ফ্যাকচুয়াল হয় যেন, ব্যাখ্যা আপনার মতন দেন, অসুবিধা নেই। আমার যে ব্যাখ্যা দিলাম আপনি আরেকটা ব্যাখ্যা দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্যাক্টসকে অস্বীকার করেন না। এটা হচ্ছে আমার সার কথা। থ্যাংক ইউ সবাইকে। জি।